আমাদের আজকের আলোচ্য বিষয় প্রশ্ন কাঠামো ৭ এবং ৮ বিরাম চিহ্ন ও যুক্তবর্ণ। বিরাম চিহ্ন ও যুক্তবর্ণ থেকে আমরা কি জানতে পারব? আমরা জানতে পারব বিরাম চিহ্ন কাকে বলে, বিরাম চিহ্নের আকার ও ব্যবহার। আর যুক্তবর্ণ থেকে আমরা জানতে পারব যুক্তবর্ণের ব্যবহার ও প্রয়োগ, যুক্তবর্ণের বিভাজন ও শব্দ গঠনের নিয়মাবলী। তো চলো প্রথমে প্রশ্ন কাঠামো ৮, যা পূর্বে বলেছিলাম বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন বলতে আমরা কি বুঝি? বিরাম শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম, আর চিহ্ন শব্দের অর্থ হচ্ছে প্রতীক। অর্থাৎ লেখার জন্য বা বিভিন্ন ভাব প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্নকে কিন্তু যতি চিহ্ন বলা হয়ে থাকে। প্রথম আনুষ্ঠানিকভাবে যতি চিহ্নের অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার শুরু হয় 1947 সালে বাংলা সাহিত্যে। তার আগে রোমানরা কিন্তু বিরাম চিহ্নের ব্যবহার করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি নামক গ্রন্থে প্রথম বিরাম চিহ্নের ব্যবহার করেন এবং তিনি বিরাম চিহ্নগুলোকে একটি নির্দিষ্ট আকারে গুছিয়ে প্রকাশ করেন। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিরাম চিহ্নের জনক বলা হয়। এখন হয়তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই বিরাম চিহ্ন কি শুধু 1947 সালের পর থেকেই ব্যবহৃত হতো? তার আগে কি হতো না? অবশ্যই হতো। তখনকার সময়ের সাহিত্যগুলোতে যে বিরাম চিহ্ন ব্যবহার করা হতো তা হলো এক দাড়ি এবং দুই দাড়ি। এখন চলো আমরা দেখি এই বিরাম চিহ্ন কয়টি রয়েছে বাংলা সাহিত্যে। বাংলা ব্যাকরণে বিরাম চিহ্ন হচ্ছে 12টি। কি কি? সেমিকোলন, কমা, দাড়ি, কোলন ড্যাশ, বন্ধনী, ড্যাশ, কোলন, হাইফেন, উদ্ধৃতি চিহ্ন, লোপ চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন। এখন চলো আমরা জেনে নেই এই চিহ্নগুলো কোথায় ব্যবহৃত হয়। কমা, বাক্যের মধ্যে অল্প সময় থামতে কমা ব্যবহৃত হয়। যেমন ধরো, রিনা, মিনা এবং টিনা খেলতে যাবে। দেখো, রিনার পরে আমরা কিন্তু একটু দম নিয়েছি, অল্প একটু থেমেছি, এটাই কিন্তু এই জন্য এখানে কমা ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো, দাড়ি, বাক্য যখন সম্পূর্ণ শেষ হয় তখন দাড়ি ব্যবহৃত হয়। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই উদাহরণে দেখো বাক্যটি একটি সম্পূর্ণ বাক্য এবং এই বাক্যটি শেষ করার পর আমাদের কিন্তু আর কিছু জানার থাকে না। যদি জিজ্ঞাসা থাকতো তাহলে কিন্তু বাক্যটি সম্পূর্ণ হতো না। যেহেতু এটি একটি সম্পূর্ণ বাক্য এবং এরপরে আর কিছুই আমাদের জানার ইচ্ছা থাকে না, সেজন্য এটা শেষে আমরা দাড়ি ব্যবহার করেছি। তারপরে চলো আমরা দেখি সেমিকোলন। কমার চেয়ে একটু বেশি সময় থামার জন্য সেমিকোলন ব্যবহৃত হয়। দুটি বাক্যের মধ্যে যদি অর্থের সম্পর্ক থাকে তাহলে প্রথম বাক্যের শেষে সেমিকোলন বসে। যেমন, তিনি আমার বাড়িতে গিয়েছিলেন কিন্তু আমি বাড়িতে ছিলাম না। দুইটা বাড়িতেই কিন্তু আমার সাথে সম্পর্ক রয়েছে। দেখো, দুটো বাক্যের মধ্যেই এবং দুইটার অর্থও কিন্তু একই, কারণ তিনি আমার জন্য বাড়িতে গিয়েছিলেন কিন্তু আমি বাড়িতে ছিলাম না, সে কারণে কিন্তু এখানে সেমিকোলন ব্যবহৃত হয়েছে। কোলন, 1 সেকেন্ড সময় থামতে কোলন ব্যবহৃত হয়। সাধারণত উদাহরণ, তালিকা বা দৃষ্টান্ত বোঝাতে কোলন ব্যবহার করা হয়। যেমন, এদেশে অনেক পাখি রয়েছে, দোয়েল, বক, টিয়া প্রভৃতি। এখানে দেখো যেমনের পরে কিন্তু কোলন ব্যবহৃত হয়েছে। তোমরা কি জানো কোলন আর বিসর্গের মধ্যে পার্থক্য কি? কোলন আর বিসর্গের মধ্যে পার্থক্য হচ্ছে কোলনের যে দুটো বিন্দু রয়েছে এর মধ্যে কোনো ফাঁকা থাকে না,
কিন্তু বাংলা ব্যঞ্জন বর্ণে যে বিসর্গ রয়েছে তার মধ্যে কিন্তু ফাঁকা থাকে। আরো সহজ করে যদি আমরা কোলনকে বুঝাতে চাই তাহলে যা হবে, দেখো, একটি অপূর্ণ বাক্যের পরে যদি একটি পূর্ণ বাক্য আসে তখন কিন্তু আমরা কোলন ব্যবহার করব। যেমন দেখো, এদেশে অনেক পাখি রয়েছে, এখানে পাখি রয়েছে, তারপর তো আমাদের জানার ইচ্ছা থাকে যে কি কি পাখি থাকতে পারে। এই যে জানার ইচ্ছা, এই কারণে এটা হচ্ছে একটা অপূর্ণ বাক্য। এরপরে দেখো, যেমন দোয়েল, বক, টিয়া প্রভৃতি, এরপরে কিন্তু আমাদের কিছু জানার ইচ্ছা থাকে না, তার মানে এটা একটা পূর্ণ বাক্য। এবং এই অপূর্ণ বাক্যের পরে যখন পূর্ণ বাক্যটা শুরু হবে তার আগেই কিন্তু আমরা কোলন বসাবো। এরপর আমরা আসবো সবচেয়ে সহজ যে চিহ্ন, প্রশ্নবোধক চিহ্নতে। প্রশ্নবোধক বা জিজ্ঞাসাসূচক চিহ্নের বিরতিকাল হচ্ছে, মানে আমরা থামবো হচ্ছে 1 সেকেন্ড। আর আমরা খুব সহজেই বুঝতে পেরেছি, যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হবে কোনো বাক্যে, তার শেষে আমরা কি বসাবো? প্রশ্নবোধক চিহ্ন। যেমন একদম সহজ উদাহরণ যদি জিজ্ঞেস করি, জানতে চাই, তাহলে কি হয়? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তারপরে চলো সবাই দেখি পরের চিহ্নটা, বিস্ময়সূচক চিহ্ন। বিস্ময়, দুঃখ, শোক, ভয়, ঘৃণা ইত্যাদি মনোভাব প্রকাশ পেলে এই চিহ্ন ব্যবহৃত হয়। বিস্ময় মানে আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম, আমি অনেক বেশি কষ্ট পেলাম, তখন কিন্তু এই চিহ্নগুলো আমরা ব্যবহার করব লেখার ক্ষেত্রে। দেখো, আহ কি সুন্দর পাখিটি, মানে পাখিটি দেখে সে অবাক হয়ে গেছে যে এত সুন্দর পাখি হতে পারে। হায়, খেলাতে হেরে গেলাম, এখানে কিন্তু সে কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। এবং এই কষ্ট, দুঃখ, অবাক হওয়ার ক্ষেত্রেই কিন্তু আমরা বিস্ময়সূচক চিহ্নগুলো ব্যবহার করব। তারপর চলো দেখি ড্যাশ। কোনো বিষয় ভালো করে বুঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। মানে যদি কোনো বিষয়টাকে আমরা একটু বিস্তারিতভাবে জানতে চাই, বুঝাতে চাই, তখন আমরা ড্যাশ ব্যবহার করব। দেখো, উদাহরণে আছে কাল 3 প্রকার। কি কি? যথা, বর্তমান, অতীত ও ভবিষ্যৎ। এই যথার পরে কিন্তু ড্যাশ ব্যবহৃত হয়েছে। আর হাইফেন, বাক্যের একটি পদের সাথে অন্য পদের সংযোগ বোঝাতে হাইফেন ব্যবহৃত হয়। যেমন দেখো, চন্দ্র সূর্য কিরণ দেয়, গাছপালা আমাদের উপকারী বন্ধু। এখানে কিন্তু আমাদের একটা সমস্যা হতে পারে যে ড্যাশ আর হাইফেন তো দেখতে একই রকম, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোথায় ড্যাশ বসাবো, কোথায় হাইফেন বসাবো? সহজ করার জন্য আমি বলি, ড্যাশ হচ্ছে বাক্যের সাথে সম্পর্কযুক্ত, আর হাইফেন হচ্ছে শব্দের সাথে সম্পর্কযুক্ত। আর আমরা যেহেতু জানি কয়েকটি শব্দ মিলেই কিন্তু বাক্য হয়, তার মানে কি? হাইফেন হচ্ছে শুধুমাত্র শব্দের ক্ষেত্রেই ব্যবহৃত হবে, এবং সেই শব্দ, অনেকগুলো শব্দ যখন বাক্যে পরিণত হবে তখনই সেখানে আমরা ড্যাশ বসাবো। আরেকটু সহজ করে বলতে গেলে বলা যায় যে হাইফেন কিন্তু সমাসবদ্ধ পদের ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। দেখো, চন্দ্র, সূর্য, গাছপালা, ঠিক আছে, এগুলো কিন্তু দ্বন্দ্ব সমাস। আরেকটু ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে যে অনেক সময় দেখা যায় লেখা থাকে ঢাকা, দিল্লি, 1971 থেকে 2020 সাল, ওইটার মাঝখানে যে চিহ্নটা ব্যবহৃত থাকে সেটাকে অনেক সময় ড্যাশ না হাইফেন বলে কিন্তু আমাদের সমস্যা হয় বুঝতে। তখন এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখো, যদি থেকে বুঝায় যে আমি ঢাকা থেকে দিল্লি যাব, তখন যে মাঝখানে চিহ্নটা বসবে সেটা হবে ড্যাশ। অথবা 1971 থেকে 2020 সাল, এই যে এটার মাঝখানে চিহ্নটা, এখানে অবশ্যই ড্যাশ বসছে। কারণ কি? কারণ 1971 থেকে, মানে একটা টানা সময়ের কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে। তারপরে চলো দেখি পরের চিহ্ন, কোলন ড্যাশ। উদাহরণ বা কোনো দৃষ্টান্ত দিতে কোলন ড্যাশ ব্যবহৃত হয়। যেমন ক্রিয়াপদ 2 প্রকার, যথা সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া।
লোপ চিহ্ন, কোনো বিলুপ্ত বর্ণের পরিবর্তে লোপ চিহ্ন বসে। যেমন দেখো, আমি যদি 1971 সাল না লিখে শুধু 71 সাল লিখতে যাই, তখন 71-এর আগে যে চিহ্নটা বসবে সেটাই লোপ চিহ্ন। তারপর চলো দেখি উদ্ধৃতি চিহ্ন। শব্দকে চিহ্নিতকরণের ক্ষেত্রে একটি উদ্ধৃতি চিহ্ন ব্যবহৃত হয়, আর উক্তিবাচক শব্দে দুটি উদ্ধৃতি চিহ্ন ব্যবহৃত হয়। অর্থাৎ যদি একটি উদ্ধৃতি, একটি গ্রন্থ বা একটি বুঝায়, তখন আমরা কি করব, একটি উদ্ধৃতি চিহ্ন যে থাকে সেখানে আমরা একটি ব্যবহৃত করব। আর যদি দুটি উদ্ধৃতি চিহ্ন দেয়া থাকে, দুটি বাড়ি, দুটি গ্রন্থ, যেখানে দুই বুঝাবে, সেখানে আমরা দুটি উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব। উদাহরণে দেখো, সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে একটি গ্রন্থের কথা বলা হয়েছে, ঠিক আছে? এর জন্য কিন্তু এখানে একটি উদ্ধৃতি চিহ্ন ব্যবহৃত হয়েছে। তারপরে চলো আমরা দেখি বন্ধনী চিহ্ন। সাহিত্যে ও রচনায় ব্যাখ্যা দেওয়ার জন্য প্রথম বন্ধনী ব্যবহার করা হয়। উদাহরণ দিলেই আমরা চিহ্নটা সম্পর্কে আরেকটু বুঝতে পারবো। 1971 সালের 16 ডিসেম্বর রমনা রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। দেখো, এখানেই কিন্তু আমরা ব্র্যাকেটটা ব্যবহার করলাম, বন্ধনী চিহ্নটা ব্যবহার করলাম। পাকিস্তান বাংলাদেশের কাছে পরাজয় মেনে দলিলে স্বাক্ষর করে। এতক্ষণ আমরা জানলাম বিরাম চিহ্ন কি, বিরাম চিহ্ন কত প্রকার এবং তারা কিভাবে বাক্যে এবং লেখার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এখন চলো দেখি আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে বিরাম চিহ্নটা কিভাবে আসবে। পরীক্ষায় তোমাদের ঠিক এই রকম একটা অনুচ্ছেদ দেয়া থাকবে এবং সেই অনুচ্ছেদটায় কোনো বিরাম চিহ্ন বসানো থাকবে না। যেটা লেখা থাকবে, বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখুন। অর্থাৎ যেহেতু এটা 8 নাম্বার প্রশ্নের উত্তর, আমরা উপরে 8 নং প্রশ্নের উত্তর লিখে এই অনুচ্ছেদটা আবার খাতায় তুলব, পরীক্ষার উত্তরপত্রে তুলব, এবং যেখানে যেখানে বিরাম চিহ্ন বসানোর দরকার ঠিক সেই জায়গাতে আমরা বিরাম চিহ্ন বসাবো। তোমরা একটা কাজ করতে পারো, যদি নীল কালারের কলম থাকে তাহলে সে নীল কালির কলম দিয়ে পাঞ্চুয়েশনগুলো বসাতে পারো। তাহলে কি হবে, আরও বেশি চিহ্নিত হবে এবং আমরা খুব সহজে, যারা পরীক্ষার খাতায় চেক করবে তারা কিন্তু খুব সহজেই নাম্বার দিতে পারবে এবং বুঝতে পারবে তুমি কোথায় বসিয়েছ। যেহেতু 5টি বিরাম চিহ্ন বেশিরভাগ ক্ষেত্রে আসে, অনেক সময় 5টির চেয়েও বেশি থাকতে পারে, এবং কিন্তু বিরাম চিহ্নে যেহেতু আমাদের নম্বর হচ্ছে 5, যদি 5-এর অধিক বিরাম চিহ্ন বসাতে বলা হয় তাহলে কিন্তু নাম্বারটা ওইভাবে বন্টন করা হবে। তো নিশ্চয়ই আমরা এখন বুঝতে পেরেছি যে বিরাম চিহ্ন আবার কিভাবে পরীক্ষার খাতায় অর্থাৎ উত্তরপত্রে লিখব। এখন চলো আমরা ব্যাকরণের আরেকটি বিষয় অর্থাৎ প্রশ্ন কাঠামো 7 যুক্তবর্ণে যাই। যুক্তবর্ণ আসলেটা কি? প্রথমেই কিন্তু বোঝা যায় যুক্ত মানে জোড়া লাগানো, আর বর্ণ মানে বর্ণ, দুটো বর্ণ একসাথে যুক্ত হওয়া। দেখো, একটি শব্দ আছে আনন্দ, আনন্দর শেষের যে অক্ষরটা, এখানে কিন্তু দুটো বর্ণ একসাথে যুক্ত আছে। কি কি বর্ণ? ন এবং দ। আর আরেকটি শব্দ আছে কষ্ট, ওটারও কিন্তু শেষের শব্দটিতে আছে দুটো বর্ণ একসাথে যুক্ত অবস্থায়, অর্থাৎ মূর্ধন্য স যোগ ট। এর নিচে কিন্তু আমি আরেকটি চিহ্ন বসিয়েছি। এই চিহ্নটিকে কি বলে? এটিকে বলে হসন্ত চিহ্ন। দেখো, তাহলে আমরা যুক্তবর্ণ বলতে কি বুঝি? যুক্তবর্ণ বলতে একাধিক ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে বোঝানো হয়। বাংলা লিখন পদ্ধতিতে যুক্তবর্ণের কি রয়েছে? একটি বিশেষ স্থানও রয়েছে। যুক্তবর্ণগুলো বাংলা লিখন পদ্ধতির একটি বিশেষ বৈশিষ্ট্য। আমি আরেকটু সহজ করে বলি, যুক্তবর্ণগুলোকে আমরা বলতে পারি দুটো বর্ণ একসাথে যুক্ত অবস্থায় আছে, অথবা একটা বর্ণ আরেকটির কাঁধে চেপে আছে, অথবা দুই বন্ধু একসাথে জোড়া লেগে আছে, এইটাও বলতে পারি।
এখন চলো দেখি যুক্তবর্ণ আমরা কিভাবে লিখব। যুক্তবর্ণ লেখার কিন্তু অনেক নিয়ম রয়েছে, কিন্তু পরীক্ষার উত্তরপত্রে আমরা কিভাবে লিখব সেটা আমরা এখন জেনে নিই। যুক্তবর্ণ আমরা এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করব, আর যুক্তবর্ণ লেখার সময় উপরে অবশ্যই শিরোনাম লিখতে হবে। কি কি শিরোনাম বলো তো? যুক্তবর্ণ, বিভাজন, শব্দ গঠন, বাক্যে প্রয়োগ। আরেকটি ব্যাপার হচ্ছে বানান কিন্তু একদম নির্ভুল হতে হবে, বানান কিন্তু ভুল হওয়া যাবে না। যে শব্দ তৈরি করব, অর্থাৎ ওই যুক্তবর্ণ দিয়ে আমি যে শব্দটি তৈরি করব তা দিয়ে আমাকে বাক্যে প্রয়োগ দেখাতে হবে, অর্থাৎ বাক্যটি তৈরি করতে হবে। যুক্তবর্ণে অবশ্যই হসন্ত চিহ্ন দিতে হবে, এটি কিন্তু খুব ভালোভাবে মনে রাখবা। যদি যুক্তবর্ণে হসন্ত চিহ্ন দেয়া না হয় তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। যদি দুটি যুক্তবর্ণ দেয়া থাকে তাহলে আমি একটির নিচে হসন্ত দিব, আর যদি তিনটি যুক্তবর্ণ দেয়া থাকে তাহলে অবশ্যই প্রথম দুটির নিচে আমরা হসন্ত দিব। এখন চলো আমরা যুক্তবর্ণ কিভাবে লিখব এটা আরেকবার দেখে নিই। দেখো, আমি যে শিরোনামের কথাগুলো বলেছিলাম এখানে লেখা আছে যুক্তবর্ণ, বিভাজন, শব্দ গঠন, বাক্যে প্রয়োগ। প্রথমে যেটা আছে ক্ষীয় ক, এখানে কি কি বর্ণ যুক্ত আছে? ক হসন্ত যোগ মূর্ধন্য স। শিক্ষা, শিক্ষা জাতির মেরুদণ্ড। তারপরেরটা দেখো, এইখানে কিন্তু এটার কোনো উচ্চারণ নেই, কিন্তু ভাঙা যাচ্ছে। এটা যখন কোনো এই অক্ষরগুলো দিয়ে যদি আমি কোনো শব্দ তৈরি করি তখনই কিন্তু এটির একটি উচ্চারণ প্রকাশ পায়। দেখো, হ যোগ ম, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র একটি নদের নাম। এইখানে আরেকটি ব্যাপার খেয়াল রাখো, ব্রহ্মপুত্র কিন্তু নদী না, নদ। যদি নদী লেখো তাহলে কিন্তু নম্বর কাটা যেতে পারে। আরেকটা ব্যাপার খেয়াল করো, দেখো ক্ষীয়তে যে ক্ষীয়তে অনেকটা সুরের মতো দেখতে, কিন্তু হ যোগ মটা কিন্তু সুরের মতো না, এটা কিন্তু জাস্ট লম্বা একটা দাগের মতো। আরেকটা ব্যাপার আমি নম্বরগুলো বলে দেই। যুক্তবর্ণে বিভাজনে হচ্ছে 0.5 অর্থাৎ 0.5, শব্দ গঠনে হচ্ছে 0.5 অর্থাৎ 1 মার্কস, এবং বাক্যে হচ্ছে 1 মার্কস। অর্থাৎ একটা যুক্তবর্ণে আমার নম্বর থাকবে 2, এবং আমাদের পরীক্ষায় 7টি যুক্তবর্ণের মধ্যে লিখতে হবে 5টি, এবং আমাদের নম্বর হচ্ছে 10। তারপরে দেখো আরো দুটো বর্ণ রয়েছে যুক্তবর্ণ, দুটোই হচ্ছে হয়ের মধ্যে, একটি নিচে হচ্ছে ন, আর একটি হচ্ছে মাঝখানে ন দেয়া। যেটা নিচে দেয়া থাকবে সবসময় মনে রাখবা তা হবে মূর্ধন্য, এবং মূর্ধন্যের উপরে কিন্তু কোনো মাত্রা হয় না। দেখো, হ যোগ হ হসন্ত যোগ মূর্ধন্য, এটা দিয়ে শব্দ তৈরি করা হয়েছে অপরাহ্ন। অপরাহ্নে পাখিরা ঘরে ফেরে। আর যেটা মাঝখানে দেয়া থাকবে তা হচ্ছে দন্ত ন, অর্থাৎ দাঁতে লেগে উচ্চারিত হওয়া ন। এটা দিয়ে শব্দ তৈরি করা হয়েছে চিহ্ন। রাস্তায় অনেক চিহ্ন দেয়া থাকে। তারপরে যেটি রয়েছে মূর্ধন্য শয়ে রেপ, র হসন্ত যোগ মূর্ধন্য স, যে শব্দ কি তৈরি করা হয়েছে? বর্ষাকাল। এইখানে কিন্তু তুমি আরেকটু খেয়াল রাখবা, তোমরা খেয়াল রাখবে, কারণ যদি কোনো ঋতুর নাম লেখো তাহলে অবশ্যই কাল শব্দটি যুক্ত করতে হবে। যদি গ্রীষ্ম হতো তাহলেও কিন্তু এখানে কাল যোগ করতে হবে, কারণ বর্ষা শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। তুমি যদি লেখো বর্ষায় বৃষ্টি হয়, বৃষ্টিতে বৃষ্টি, তাহলে কেমন শোনা যায়? অর্থাৎ ঋতুর ক্ষেত্রে অবশ্যই কাল যোগ করতে হবে। এখন বাক্যটি দেখো, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। তারপরে দেখো আবারও দুটো বর্ণ একই, ত এবং একটি হচ্ছে ম। দেখো ময়ের আকারটা কিন্তু উপরের দিকে উঠে গেছে, যখনই এরকম দেখবে তখনই বুঝবে এটি হচ্ছে ম। আর যদি নিচের দিকে থাকে কোনো আকারটা, নয়ের আকারটা উপরের দিকে না উঠানো থাকে তাহলে সেটা হচ্ছে দন্তন্য। যেমন ত হসন্ত যোগ দন্তন্য কি হয়? যত্ন। মা আমাদের অনেক যত্ন করেন। তারপরে যেটা রয়েছে ন, আমি যেটা বলেছিলাম যদি আমাদের 3টি যুক্তবর্ণ একসাথে থাকে তাহলে প্রথম দুটোর নিচে আমরা কি করব? হসন্ত চিহ্ন দিব। দেখো, ন হসন্ত যোগ দ হসন্ত যোগ র, চন্দ্রলোক। আমি চন্দ্রলোকের অজানা রহস্য জানতে চাই। তারপরে দেখো বাড়ির কাজ 8, বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো।
দেখো আমরা কিন্তু এতক্ষণ যুক্তবর্ণ এবং বিরাম চিহ্ন সম্পর্কে জানলাম। এখন আমরা বাড়ির কাজে যাব। ঠিক আছে, বাড়ির কাজ লিখতে লিখতে আমরা সবাই এতক্ষণ কি পড়লাম তা আরেকবার মনে রাখার চেষ্টা করব, কারণ বাড়ির কাজের শেষেই কিন্তু আমি তোমাদেরকে আবার জিজ্ঞেস করব এই ক্লাসে কে কতটুকু বুঝতে পেরেছো। দেখো, বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় অবশ্যই বাড়ির কাজ নম্বর ৮ দিবে এবং এই অনুচ্ছেদটি তুলে যেখানে বিরাম চিহ্ন বসানো দরকার ঠিক সেখানে বিরাম চিহ্ন বসাবে। তারপরে দেখো এখানে আছে যুক্তবর্ণ, ৫টি যুক্তবর্ণ দেয়া আছে এবং তোমরা বাসায় খুব সুন্দর করে খাতায় এক পৃষ্ঠায় মাঝখানে ছক করে তার ওপর শিরোনামগুলো লিখে যুক্তবর্ণগুলো লিখবে।